বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে স্বাগতম। আজকে তোমাদের ফিজিক্সের পঞ্চম অধ্যায় মেকানিক্সের একটা নৈবিত্তিক নিয়ে আমরা আলোচনা করব। তো নৈবিত্তিকটা কি? নৈবিত্তিকটা হচ্ছে যে কোনো একটা বস্তু, কোনো একটা পড়ন্ত বস্তু একটা নির্দিষ্ট উচ্চতা থেকে পড়তেছে। এখন প্রশ্নটা থাকে যে কোন বিন্দুতে এসে, মানে ভূমি থেকে কতটুক উচ্চতায় এসে ওই বস্তুর বিভব শক্তি এবং গতি শক্তির মধ্যে একটা সম্পর্ক দেয়া থাকে আর কি। ধরো এইটা বস্তুটা এখানে আছে, এখন এই বস্তুটার ভূমি থেকে উচ্চতা হচ্ছে 20 মিটার, ঠিক আছে? অর্থাৎ 20 মিটার উচ্চতায় একটা বস্তু অবস্থান করতেছে। এখন সে মুক্তভাবে নিচে পড়া শুরু করবে। প্রশ্নটা হচ্ছে যে কোন বিন্দুতে, অর্থাৎ ভূমি থেকে কোন বিন্দুতে বা ভূমি থেকে কত উচ্চতার কোনো একটা বিন্দুতে এই বস্তুটার বিভব শক্তি গতি শক্তির 3/2 হবে। অর্থাৎ বিভব শক্তি গতি শক্তির 3/2 হবে, ঠিক আছে? এখন নর্মালি এই প্রশ্নটার অ্যান্সার করতে গিয়ে অনেক সময় নেয়। তোমার বিভব শক্তি বের করে, গতিশক্তি বের করে, উচ্চতা নেয়। কিন্তু এটি যদি সিম্পলভাবে আমি চিন্তা করি, দেখবা যে 30 সেকেন্ড থেকে 40 সেকেন্ডের মধ্যে তখন তুমি অঙ্কটা করতে পারবে। যদি কখনো এই রকম সম্পর্ক দেয়া থাকে যে মুক্তভাবে পড়ন্ত কোনো বস্তু উপর থেকে নিচে পড়ার সময় কোন বিন্দুতে, অর্থাৎ কোনো একটা নির্দিষ্ট বিন্দুতে তার বিভব শক্তি গতিশক্তির 3/2 হবে, ওই বিন্দুটা ভূমি থেকে তার উচ্চতা কত সেটা বের করতে বলছে। সবসময় মনে রাখবা, একটা বস্তু যখন একটা উপর থেকে, মানে পড়ন্ত বস্তু উপর থেকে যখন নিচে পড়া শুরু করে, সর্বোচ্চতায় তার বিভব শক্তি থাকে হচ্ছে সর্বোচ্চ, আর গতি শক্তি থাকে হচ্ছে মিনিমাম, মানে শূন্য, একদম সর্বনিম্ন থাকে, ঠিক আছে? আর আমরা জানি বিভব শক্তি হচ্ছে তোমার ভূমি থেকে যত উপরে থাকবে বিভব শক্তি তত বেশি হবে। আর পড়ন্ত বস্তুর ক্ষেত্রে একটা বস্তু যত নিচে আসা শুরু করবে, যত নিচে নামতে থাকবে, তত তার গতিশক্তি বাড়বে। অর্থাৎ আমি ভূমি থেকে যত উপরে উঠব, বস্তুর বিভব শক্তি তত বাড়বে। অর্থাৎ আমি যদি উপরে উঠি, ঠিক আছে, তাহলে বিভব শক্তি বাড়বে, ইপি এখানে বাড়বে, কারণ যত উচ্চতা বাড়বে বিভব শক্তি তত বাড়বে। আর যত নিচে নামবো তত কি হবে, গতি শক্তি বাড়বে, ঠিক আছে? অর্থাৎ যখন আমরা এই রিলেশনগুলি বা এই রিলেশন থেকে যখন আমরা উচ্চতাটা বের করব, তখন আমরা যেই দিকে বাড়তাছে বাড়ার দিকে তার ইকুয়েশনটা চিন্তা করব বা তার ফ্যাক্টরটা চিন্তা করব আমরা। তো চলো আমরা এখন করি। এই জিনিসটাকে আমরা এইভাবে লিখতে পারি যে ইপি ভাগ ইকে, মানে এইটা নিচে চলে আসলো আর কি, সমানে ওই পাশ থেকে নিচে চলে আসলো, যেহেতু এখানে গুণাকারে আছে, আর এইখানে থাকতেছে 2/, ঠিক আছে, 3। তাহলে এই ইকুয়েশন থেকে, এই রিলেশন থেকে আমরা কি দেখতে পাচ্ছি যে ইকে এর মান হচ্ছে 3 আর ইপির মান 2। তাহলে বড় কি? বড় হচ্ছে কি গতিশক্তি, এখানে গতিশক্তি হচ্ছে বেশি, ঠিক আছে? আচ্ছা, এখন আমি আগেই এখানে বলছি যে আমরা যদি বিভব শক্তি নিয়ে জিনিসটা চিন্তা করি, তাহলে আমরা নিচ থেকে উপরে যাব। আর যে গতিশক্তি নিয়ে আগাই বা গতিশক্তি বিবেচনা করে অঙ্কটা করতে যাই, তাহলে আমরা উপর থেকে নিচে নামব, ঠিক আছে? আচ্ছা, এখন এইখানে আমি দেখতে পাচ্ছি যে বিভব শক্তি হচ্ছে 2 ভাগ আর গতিশক্তি হচ্ছে 3 ভাগ। তাহলে এই উচ্চতাটাকে, এই দূরত্বটাকে আমরা 5 ভাগে ভাগ করব। এই 20কে, যে 20কে 5 ভাগে ভাগ করি, তাহলে আমার এই উচ্চতাটা প্রতিটা ভাগ 4 হয়, অর্থাৎ প্রত্যেকটা ভাগ 4 করে হবে। অর্থাৎ আমি 5টা ভাগে ভাগ করলাম, প্রত্যেকটা ভাগ হচ্ছে 4 করে।
ঠিক আছে? আচ্ছা, এখন এই প্রত্যেকটা ভাগের মধ্যে বিভব শক্তিকে দিব আমি কয় ভাগ? 2 ভাগ। আর গতি শক্তিকে দিব কি আমি 3 ভাগ। কিন্তু কোন জায়গা থেকে দিব? আগে থেকেই জানি যে বিভব শক্তি আমি বিবেচনা করব নিচ থেকে উপরের দিকে, আর গতিশক্তি কি উপর থেকে নিচের দিকে। কারণ গতিশক্তি উপর থেকে নিচে নামলে বাড়ে, আর বিভব শক্তি নিচ থেকে উপরে গেলে বাড়ে। তো এই দুইটা জিনিসের দিকগুলি আমি বিবেচনা করব যে কোন জায়গায় গেলে তারা বাড়ে। তো বিভব শক্তির ক্ষেত্রে আমি এখন নিচ থেকে উপরে যাব, তার 2 ভাগ তাকে দেব, 1 ভাগ এবং এই 1 ভাগ 2 ভাগ, অর্থাৎ এইখানে যে এইখানে বস্তু থাকে, তাহলে বিভব শক্তির হইতেছে 2 ভাগ, আর গতি শক্তির কয় ভাগ? 3 ভাগ। তার মানে এই যে ইকুয়েশনটা দিয়ে দিছে যে কোন বিন্দুতে বিভব শক্তি গতি শক্তির 3 ভাগের 2 ভাগ, সেইটা হবে এই বিন্দুটা। অর্থাৎ ভূমি থেকে 8 মিটার উচ্চতায় বিভব শক্তি গতি শক্তির 3 ভাগের 2 ভাগ হবে। মানে 20 মিটার উচ্চতায় অবস্থানরত কোনো একটা বস্তু মুক্তভাবে পড়া শুরু করলে ভূমি থেকে 8 মিটার উচ্চতায় বিভব শক্তি হবে 2 ভাগ আর গতি শক্তি হবে 3 ভাগ। এই টোটাল ভাগটা করার পর আমি এই জিনিসটা বের করলাম। তুমি এখন খেয়াল করো, বস্তুটা যখন উপর থেকে নিচে পড়া শুরু করলো, তখন নিচে 1 ভাগ 2 ভাগ এবং 3 ভাগ পড়ার পর গতি শক্তির হলো 3 ভাগ আর বিভব শক্তির কি 2 ভাগ। অর্থাৎ এই বিন্দুতেই বিভব শক্তি গতি শক্তির 3 ভাগের 2 ভাগ হবে, বা বলতে পারি আমরা বিভব শক্তি হবে 2 ভাগ আর গতি শক্তি হবে 3 ভাগ এই বিন্দুতে এসে। তাহলে বিভব আমি পাচ্ছি কিভাবে? কত ঘর উপরে গেলে? কারণ আমি বলছি যে বিভব হোক বা গতিশক্তি হোক, সে যেই জায়গায় গেলে বাড়ে, যেই দিকে গেলে বাড়ে, সেই দিকটাই আমি বিবেচনা করব। তাহলে আমি 2 ঘর উপরে গেলে আমি বিভব শক্তি 2 ভাগ পাচ্ছি, আর গতি শক্তি যেহেতু আমার 3 ভাগ, তাহলে আমার উপর থেকে নিচে নামতে হবে হচ্ছে 3 ঘর। তাহলে এই বিন্দুটা, অর্থাৎ 8 মিটার উচ্চতায় বিভব শক্তি গতি শক্তির 3 ভাগের 2 ভাগ হবে। বুঝতে পারছো? একদম নর্মাল অঙ্ক। এবার যদি এই সিস্টেমেরই আরেকটা অঙ্ক তোমাদের আমি করাই, তোমরা দেখবে যে 10 সেকেন্ডে অ্যান্সার দিতে পারবে। অঙ্কটা কি? ধরো ওই আগের মতোই অবস্থা, 20 মিটার উপরে একটা বস্তু আছে, এই বস্তুটা এখন মুক্তভাবে নিচে পড়বে। 20 মিটার উচ্চতায়, ঠিক আছে? আচ্ছা, তো তোমাদের বলে দিল যে গতি শক্তি হচ্ছে বিভব শক্তির 3 ভাগের 2 ভাগ। তাহলে বিভব শক্তি তুমি নিচে নিয়ে আসো, মানে ইকুয়েশনটা তৈরি করো এইভাবে, অনুপাতটা উপরে 2 নিচে কি 3, এই বিভব শক্তিটা নিচে চলে আসলো। তাহলে বিভব শক্তি কয় ভাগ? 3 ভাগ। গতি শক্তি কয় ভাগ? 2 ভাগ। তাহলে এই যে মুক্তভাবে একটা বস্তু নিচে পড়তেছে, তাকে আমার কয়টা ভাগে ভাগ করতে হবে? তার উচ্চতাকে 3 আর 2 5, মানে 5টা ভাগ করতে হবে এখানে, ঠিক আছে? 5 ভাগ করতে হবে। আমি 5টা ভাগ করি, 5 ভাগ করলাম। এখন আমি আগে থেকেই জানি আমি গতিশক্তি কি বিবেচনা করব কোথা থেকে? উপর থেকে নিচের দিকে। আর বিভব শক্তি কি নিচ থেকে উপরের দিকে। অর্থাৎ গতিশক্তি হবে তোমার উপর থেকে নিচের দিকে, আর বিভব শক্তি হবে নিচ থেকে উপরের দিকে। এখন আমি দেখতে পাচ্ছি যে এখানে গতিশক্তি হচ্ছে 2 ভাগ আর বিভব শক্তি কি 3 ভাগ। তো এখন আমি 5টা ভাগে ভাগ করলাম, মানে এই প্রত্যেকটা ভাগ হচ্ছে 4 করে, ঠিক আছে? এখন বিভব শক্তি কয় ভাগ? 3 ভাগ। তাহলে আমি বিভব শক্তি কোত্থেকে কই যাব? নিচ থেকে উপরে যাব। কয় ভাগ যাব? 1 ভাগ 2 ভাগ 3 ভাগ, অর্থাৎ এখানে যাব। আবার যদি গতিশক্তি বিবেচনা করি 2 ভাগ, তাহলে আমি কোত্থেকে 2 ভাগ বিবেচনা করব? উপর থেকে নিচের দিকে। তাহলে এই বস্তুটা যখন এই বিন্দুতে আসবে, এই বস্তুটা, তখন তার গতিশক্তি হবে 2 ভাগ আর বিভব শক্তি কি হবে? 3 ভাগ। বা বলা যায় গতিশক্তি বিভব শক্তির 3 ভাগের 2 ভাগ।
ঠিক আছে, তাহলে ভূমি থেকে ওই বস্তুর তখন উচ্চতা কত, 3 ভাগ নিয়ে না, 3 4 12 মিটার। আর উপর থেকে সে কতটুকু দূরত্ব অতিক্রম করলো, 4 দুগুণে 8 মিটার। ঠিক আছে, তাহলে ভূমি থেকে কত উচ্চতায় গতিশক্তি বিভব শক্তির 3 ভাগের 2 ভাগ হবে, 12 মিটার উচ্চতায়। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। বা এখন যদি আমি আরও সহজ কিছু অঙ্ক দিই, একদম সহজ অঙ্ক, যেমন তোমাকে বলে দিল যে উচ্চতা হচ্ছে 50 মিটার, একটা বস্তু 50 মিটার উচ্চতায় আছে, এখন সে কি করবে, সে এখন মুক্তভাবে নিচে পড়বে। তো গতি শক্তি আর বিভব শক্তির যেই অনুপাতটা দিল সেটা হচ্ছে 4 ভাগের 1 ভাগ, অর্থাৎ গতি শক্তি হচ্ছে বিভব শক্তির 4 ভাগের 1 ভাগ। তাহলে আমি এইভাবে ইকুয়েশনটা তৈরি করতে পারি, ইকে এই নিচে চলে আসবে ইপি, আর এই অনুপাতটা থাকবে 1/4। তো সর্বপ্রথম তোমার যে চিন্তাটা করতে হবে, এখানে টোটাল ভাগ কয়টা, এখানে টোটাল ভাগ হচ্ছে 5টা ভাগ। ঠিক আছে, অর্থাৎ 1 আর 4 যদি আমি যোগ করি তাহলে আমি টোটাল ভাগ পাইতেছি 5টা ভাগ। কার 5টা ভাগ, যে উচ্চতাটা দেয়া ছিল 50 মিটার তার 5টা ভাগ। তো 50কে যদি আমি 5 ভাগে ভাগ করি তাহলে আমার একটা ভাগ হয় কত, 10 মিটার, অর্থাৎ প্রত্যেকটা ভাগ আমি পাইতেছি 10 মিটার করে। এখন বিভব শক্তি কি, 4 ভাগ, আর গতি শক্তি কি, 1 ভাগ। তো যদি আমি বিভব শক্তি বিবেচনা করি তাহলে আমি নিচ থেকে উপরে যাব, যদি নিচ থেকে আমি উপরে যাই তাহলে আমার কয় ভাগ লাগতেছে, 4 ভাগ। আর যদি 4 ভাগ হয়, তা একটা ভাগ যদি 10 মিটার হয়, তা 4 ভাগ কত, 40 মিটার। ঠিক আছে, অর্থাৎ ভূমি থেকে 40 মিটার উপরে থাকা অবস্থায় ওই বস্তুর গতিশক্তি বিভব শক্তির 4 ভাগের 1 ভাগ। ঠিক আছে, অথবা যদি আমি গতিশক্তির হিসাবে বিবেচনা করি, যখন সে উপর থেকে নিচে পড়তেছিল তখন গতিশক্তি কি, 1 ভাগ, মানে কি 10 মিটার। অর্থাৎ উপর থেকে নিচে 10 মিটার অতিক্রম করলে গতিশক্তি বিভব শক্তির 4 ভাগের 1 ভাগ হবে। এখন উপর থেকে নিচে আসার সময় যদি 10 মিটার অতিক্রম করে তাহলে নিচ থেকে আর কতটুকু উপরে সে আছে, যেহেতু টোটাল দূরত্ব হচ্ছে 50 মিটার, তাহলে উপর থেকে নিচে যদি 10 মিটার আসে তাহলে নিচ থেকে উপরে কত হবে, 40 মিটার। এটাই হচ্ছে তোমার এই অঙ্ক বের করার একদম সিম্পল বেসিক। তাহলে আমরা ভূমি থেকে 40 মিটার উচ্চতায় থাকা অবস্থায় বস্তুটার গতিশক্তি বিভব শক্তি 4 ভাগের 1 ভাগ পাচ্ছি, অথবা উপর থেকে মুক্তভাবে 10 মিটার দূরত্ব অতিক্রম করার পর আমরা গতিশক্তি বিভব শক্তির 4 ভাগের 1 ভাগ পাচ্ছি। এখন যে কোনো অনুপাত দেয়া থাকলে এবং উচ্চতা দেয়া থাকলে সর্বপ্রথম তোমরা যে কি পরিমাণ ভাগ আছে, কার কত ভাগ, সেই টোটাল ভাগটা করবা যোগ করে, ওই ভাগ থেকে তুমি ওই দূরত্বকে ভাগ দিবা, তাহলে ওই দূরত্বের মানে দূরত্বকে তুমি ওই ওই সিস্টেম অনুযায়ী তুমি ভাগ করে ফেললা। ভাগ করার পর তুমি এখন কার কত ভাগ আছে সেই ভাগ অনুযায়ী তুমি বিবেচনা করবা। সবচেয়ে ভালো হয় তুমি যদি বিভব শক্তি নিয়ে বিবেচনা করো, কারণ বিভব শক্তি হচ্ছে তোমার ভূমি থেকে উচ্চতাটা, মানে ভূমি থেকে উপরে গেলেই তার হিসাবটা করা হয় আর কি। আর সবসময় আমাদের অঙ্কে ভূমি থেকে উচ্চতাটা বলা হয়, তাহলে বিভব শক্তিটাই তুমি চিন্তা করবা। এখানে বিভব শক্তি যেহেতু 4 ভাগ, তার মানে এটা কী হবে, ভূমি থেকে উপরে 4 ভাগ গেলে আমরা এইটার সমাধানটা পাবো আর কি। তো 4 ভাগ, ভূমি থেকে 4 ভাগ যাওয়া মানে কি, 1 ভাগ হচ্ছে 40, কারণ 5 ভাগ করছি 50কে আমি, 1 ভাগ হচ্ছে 10, আর যেহেতু 50কে আমি 5 ভাগ করে একটা ভাগ 10 পাইছি, এখন ভূমি থেকে উপরে আমার কয় ভাগ যাওয়া লাগবে, এখানে 4 ভাগ, তাহলে 40 মিটার। তো ভূমি থেকে 40 মিটার উচ্চতায় এই রিলেশনটা হবে। ঠিক একইভাবে এইখানেও ইপি দেখতে পাচ্ছ 3 ভাগ, তাহলে ভূমি থেকে কত ভাগ উচ্চতায়, 3 ভাগ উচ্চতায়। এইখানেও ইপি কয় ভাগ, 2 ভাগ, তাহলে ভূমি থেকে 2 ভাগ উচ্চতায়। এই সম্পর্কটা তোমার সত্য হবে, বাস্তব হবে। অর্থাৎ এই জিনিসগুলো আমরা সেকেন্ডে করে ফেলতে পারবো, 10 থেকে 15 সেকেন্ড অঙ্কটা দেখার পরপরই। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। ধন্যবাদ।